আসসালামু আলাইকুম। 3D অ্যানিমেশনের ক্লাস 2 নম্বর ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মডেলিং নিয়ে। আমি সফটওয়্যারটা ওপেন করছি। আচ্ছা, মডেলিং বিশেষত দুই প্রকার। মডেলিংও দুই প্রকার, মডেলও দুই প্রকার। প্রথমে মডেল নিয়ে আলোচনা করি। মডেল বেসিক্যালি দুই প্রকার। এটা হচ্ছে হার্ড মডেল এবং সফট মডেল। হার্ড মডেল আমি কোনগুলোকে বলতেছি। হার্ড মডেল হচ্ছে যেমন যেগুলোকে আমরা ডিফর্ম করতে পারবো না, বাঁকাতে পারবো না, অর্থাৎ বাঁকাতে গেলে ভেঙে যাবে, এই ধরনের মডেলগুলোকে আমরা হার্ড মডেল বলতেছি। যেমন হচ্ছে ইট, ব্রিক, তারপর হচ্ছে টেবিল, চেয়ার, কলম, মনিটর, কিবোর্ডও ধরতে পারেন। এই ধরনের মডেলগুলো হচ্ছে হার্ড মডেল। আর সফট মডেল কোনগুলোকে বলতেছি আমরা, যেমন হচ্ছে হিউম্যান বডি, অ্যাজ লাইক যেমন হাত আমরা বাঁকাতে পারি, আঙ্গুলগুলো বাঁকাতে পারি। তারপর হচ্ছে মুখের মধ্যে আমরা যখন কথা বলি খুব সুন্দরভাবে ডিফর্ম হয়, চোখগুলো আমরা ব্লিঙ্ক করতে পারি। তারপর হচ্ছে বিভিন্ন রকম যেমন খাবার ধরতে পারেন, রুটি সুন্দরভাবে হালকা করে বাঁকাতে পারি। এই ধরনের মডেলগুলোই অ্যাকচুয়ালি হচ্ছে হার্ড সফট মডেল। আর মডেলিং বেসিক্যালি মডেলিং হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নার্ভস মডেলিং আর একটা হচ্ছে পলি মডেল। তো নার্ভস মডেলের মধ্যে আছে যেগুলো আমরা কার্ভ দিয়ে তৈরি করি। এই মেনুতে যদি আমি আসি, এগুলোকে বেসিক্যালি বলা হয় শেলফ। শেলফের মধ্যে যদি আমি আসি, তো আমরা পেন টুল যেমন দেখছি ফটোশপে, ইলাস্ট্রেটরে, এই ধরনের এখানে আমরা কিছু টুল দেখতে পাচ্ছি। এইগুলো দিয়ে আমরা যে মডেলগুলো তৈরি করি সেগুলোকে বলা হয় নার্ভ মডেলিং, অর্থাৎ কার্ভের মাধ্যমে যে মডেলগুলো তৈরি হয় সেগুলোকে বলা হচ্ছে নার্ভস মডেলিং। নার্ভস মডেলিং বেসিক্যালি খুব বেশি একটা আমাদের এখন কাজে লাগে না, কারণ হচ্ছে আমাদের যে রেন্ডার ইঞ্জিনগুলো আমরা ইউজ করি, ভিরে, রেন্ডারমেন্ট, মায়ার বাই ডিফল্ট, আর্নল্ড, এগুলা বেসিক্যালি হচ্ছে পলি যে মডেলগুলো, পলি দ্বারা যে মডেলগুলো তৈরি হয়, এই মডেলগুলোকে খুব সুন্দরভাবে ডিফাইন করতে পারে এদের টেক্সচারগুলো, যার জন্য হচ্ছে এখনকার বেসিক্যালি বেশিরভাগ মডেলগুলি পলিতে তৈরি হয়। বাট কিছু কিছু মডেল আমরা নার্ভস দিয়েও তৈরি করি, যেমন বোতল, গ্লাস, তারপর কিছু ফ্রুটস যেমন আপেল, তারপর রোপ, এই ধরনের মডেলগুলো আমরা নার্ভস বা কার্ভ দিয়ে তৈরি করি, সেগুলো আমরা কাজ করার সময় দেখব। আর পলি মডেল যেটাকে আমরা বলতেছি, বেসিক্যালি পলিগন দিয়ে যে মডেলগুলো তৈরি হয় সেগুলোকেই বলা হয় হচ্ছে পলি মডেল বা পলি মডেলিং। ওকে, তো পলি বলতে কি বুঝি? পলি বলতে বুঝি যে বহু বা অনেক, আর গণ মানে ভুজ, মানে বহুভুজ দিয়ে যে মডেলগুলো আমরা তৈরি করি সেগুলোকেই বলা হয় যে পলি মডেল। তো আপনারা এই বিষয়গুলো নোট করে রাখবেন, কারণ এগুলো আপনার মডেলিং শিখতে গেলে এই বিষয়গুলো জানা অনেক হচ্ছে ইম্পর্টেন্ট। আমি আপনাদের ডিসক্রিপশনের মধ্যে আপনাদের যে ক্লাসগুলো আমি প্রেজেন্ট করতেছি সেগুলোর হচ্ছে ক্লাস মডিউল দিয়ে দিব, এবং আপনারা যে মডেলগুলো তৈরি করবেন আমার টিউটোরিয়াল দেখে সেগুলো অবশ্যই আপনারা আমার ফেসবুক গ্রুপ, সেই লিঙ্কটাও আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেই গ্রুপের মধ্যে পোস্ট করবেন। আপনাদের বিভিন্ন রকম প্রবলেম, কার কাজ কেমন হচ্ছে, কে কেমন প্র্যাকটিস করতেছে, সেই বিষয়গুলো আমি অ্যানালাইজ করব। অ্যান্ড সপ্তাহে একদিন অথবা 2 দিন আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আমি অ্যানিডেক্সের মাধ্যমে আসে আপনাদের প্রবলেমগুলো সলভ করব। এতে করে আপনারা খুব সহজেই আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবেন এবং কাজ করতে পারবেন। কাজ করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম আসবে, সফটওয়্যারের প্রবলেম, যেমন এই মায়া সফটওয়্যারটা বেসিক্যালি স্ক্রিপ্ট বেস, মেল এবং পাইথন এই দুই ধরনের কোডিং দিয়ে হচ্ছে এখানকার যে কাজগুলো করা হয় সেই মানে প্রক্রিয়াটাকে ফলো করে। তো স্ক্রিপ্ট বেস যেহেতু, তো সেই হিসেবে নানান রকম প্রবলেম আসবে, সমস্যা নেই, যেরকম ধরনের প্রবলেম আসবে না কেন সেটা সলভ করা যাবে। সো আপনারা প্রবলেম পড়লে কি প্রবলেমে পড়তেছে সেটা কমেন্টসে জানাবেন এবং হচ্ছে গ্রুপেও পোস্ট করবেন, আমি আপনাদের ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। ওকে, তো আমরা পলি মডেলিং এর মধ্যে ছিলাম। পলি মডেলিং যেমন আমি একটা স্কোয়ার নিলাম, এই স্কোয়ারটার মধ্যে দেখেন কিছু বাহু আমরা দেখতে পাচ্ছি গ্রিন ভাবে, 1 2 3 4 5
তারপর আমরা যদি ভার্টেক্স দেখি, ভার্টেক্স 1 2, ভার্টেক্স মানে বিন্দু, তারপর এগুলোকে বলা হচ্ছে ফেস। তো কয়েকটা যেটাই আমরা ধরি না কেন, কয়েকটা ফেস বা কয়েকটা বাহু বা কয়েকটা ভার্টেক্সের সমন্বয়ে কিন্তু এই বক্সটা তৈরি। অর্থাৎ যে বহুভুজ যে পলিগুলো আমরা ইউজ করতেছি, যে পলিগুলো দেখতেছি, বিভিন্ন রকম পলির মাধ্যমে আমরা কিন্তু এই মডেলটাকে দেখতে পাচ্ছি। সো এখানে কিছু বিষয়, আমি যদি এই অবজেক্টটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করি তাহলে একটা হট বক্স দেখতে পাবো। এই হটবক্সটা ইউজ করেই আমরা হচ্ছে আমাদের যে মডেলগুলো সেগুলোকে আমরা এডিট করব। তো আমি রাইট বাটন ক্লিক করে যদি এস মোডে আসি, এখানে আমি এই যে লাইনগুলো দেখতেছি এগুলোকে এস বলতেছি, এই এসগুলো আমি সিলেক্ট করতে পারতেছি। ওকে, তারপর আবার এই অবজেক্ট সিলেক্ট অবস্থায় যদি আমি ভার্টেক্সে আসি, অর্থাৎ আমি ভার্টেক্স মোডে এসে এই অবজেক্টটাকে এডিট করতে পারবো। কিভাবে এডিট করবো এটা আমরা পরে দেখতেছি। ঠিক সেম ভাবে ফেস আসলে আমরা ফেস মোডে অবজেক্টটাকে সিলেক্ট করতে পারতেছি। এন্ড এই যে আমি রোটেট করতেছি, ওকে, আমি যে এই আমার যে ইন্টারফেসটাকে আমি রোটেট করতেছি, এটাকে কিভাবে করতেছি, আমি কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে ধরে আমি রোটেট করতেছি। ওকে, তারপর হচ্ছে আমি এই অবজেক্টটাকে মুভ করতেছি, কিভাবে মুভ বা পেন করতেছি সেটা হচ্ছে অল্টার প্রেস করে আমার যে হুইল আছে, মাউসের হুইল বা মিডল মাউস বাটন, সেটাকে ক্লিক করে ধরে আমি পেন করতে পারতেছি। সো আমার যে নেভিগেশনটা আমরা বুঝলাম, যে আমরা নেভিগেশন কিভাবে করব, আমরা রোটেট করব, আমাদের এই যে প্ল্যাটফর্মটাকে রোটেট করব কিভাবে, তারপর হচ্ছে এটাকে পেন করব কিভাবে, সেই জিনিসটা আমরা বুঝলাম। ওকে, আমার কাজ করার প্রয়োজনে আমাকে অবশ্যই এটাকে এইভাবে রোটেট করতে হবে বা এইভাবে পেন করতে হবে। সো এখন আমি যদি এই ফেস মোডে এসে একটা ফেস সিলেক্ট করার পর যদি এই মুভ বাটনে আসি, মুভ টুলে আসার পর যদি এটাকে আমি এদিকে মুভ করি, তাহলে কিন্তু আমার ওই ফেস বরাবর আমার অবজেক্টটা মুভ হয়ে বড় হয়ে গেল। ঠিক তেমনি আমি যদি কোনো একটা এসকে সিলেক্ট করা অবস্থায় এখন আমি এইদিকে এটা চাচ্ছি, এদিকে টানি, আমার অবজেক্টটা কিন্তু এইদিকে মুভ হয়ে গেল। আবার আমি এই ফেসটাকে ধরে যদি স্কেল টুলের মধ্যে এসে যদি এটাকে স্কেল আউট করি, তাহলে কিন্তু এটা এইদিকে স্কেল আউট হয়ে ছোট হয়ে যাবে। ওকে, তো কিছুটা আমাদের বিষয়টা এরকম হয়ে গেছে, যেমন এই এসটাকে ধরে যদি একটু পিছনে দেই, এক ধরনের লাইটের মতো হয়ে গেছে, এরিয়া লাইট যেগুলোকে আমরা দেখি সেই ধরনের লাইটের মতো হয়ে গেছে। ঠিক এইভাবে যে আমি এস গুলো সরাচ্ছি, ফেস সরাচ্ছি, আবার আমি চাইলে ভার্টেক্স সরাতে পারবো, এইগুলোকে বলা হয় টুইকিং। আমি যদি কোনো ভার্টেক্সকে সিলেক্ট করে এভাবে মুভ করি, এটাকে বলা হবে ভার্টেক্স টুইকিং। আবার কোনো একটা এসকে যদি সিলেক্ট করে আমি টুইক করি, এটাকে বলা হবে এস টুইকিং। ঠিক তেমনি কোনো একটা যদি ফেসকে ধরে আমি টুইক করি, সেটাকে বলা হবে ফেস টুইকিং। অর্থাৎ আমি কোনো একটা মডেল তৈরি করার সময় আমাকে টুইক করে 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 সেই মডেলটাকে তার মনে করেন যে যেরকম শেপ প্রয়োজন সেই রকম শেপে নিয়ে আসতে পারবো। ওকে, আচ্ছা, এখন এটা আমি ডিলিট করে দিলাম, প্লেন নিলাম। প্লেন নেওয়ার পর আমি এখানে আসলাম চ্যানেল বক্সে আসার পর এই জায়গায় আসলাম। আমার প্লেনটা দেখাচ্ছে কি প্লেনের উইথ 1, হাইট 1, অর্থাৎ এটা কিন্তু সেন্টিমিটারে ছিল, 1 সেন্টিমিটার। এখন এখানে সাবডিভিশন উইথ এবং সাবডিভিশন হাইট এটা দেখতে পারতেছি আমরা 10টা করে দেয়া আছে। তো এটা আমরা পরে বুঝবো, আমি জাস্ট এগুলাকে আমি 1 করে দিলাম। ওকে, দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমি গ্রিডটাকেও অফ করে দিলাম। এখানে একটা পলি দেখতে পাচ্ছি, অর্থাৎ 4 কোণা বিশিষ্ট একটা পলি দেখতে পাচ্ছি। এই পলিটা 1 2 3 4
চারটা বাহুর সমন্বয়ে তৈরি। অথবা ভার্টেক্সে যদি আসি 1 2 3 4, অর্থাৎ চারটা কোণ আছে, চারটা কোণ দিয়ে এই পলিটা তৈরি। একটা পলি তৈরি করতে গেলে সর্বনিম্ন আমাদের কয়টা কোণ বা কয়টা বাহু লাগবে সেই বিষয়টা আমরা দেখি, কারণ আমাদের পলি কাউন্টের জন্য এই বিষয়টা জানা অনেক জরুরি। আমি যদি এটাকে ছোট করতে চাই, মানে আরো কমাইতে চাই, বাহুগুলো কমাইতে চাই, যেমন এই বাহুটা আমি কমাতে চাই, আমি এটাকে ডিলিট করলাম, ডিলিট হবে না, কারণ হচ্ছে এটার সাথে যুক্ত আছে। এটাকে আমি ডিভাইড করি। ঠিক আমি যদি ডিভাইড করতে চাই, আমি কি করতেছি, এই টুলগুলো নিয়ে এখন আমি আলোচনা করব না, জাস্ট একটা পলি কয়টা বাহু সমন্বয়ে ন্যূনতম হতে পারে সেই বিষয়টা বোঝাতে চেষ্টা করতেছি। আমি যদি এটাকে ডিভাইড করে যদি এই ফেসটা সিলেক্ট করে ডিলিট করি, বাট তারপরেও কিন্তু এটা চারটা বাহুই বলা যায়। এখন আমি যদি মিডল বরাবর এটাকে ডিভাইড করি, দিয়ে একটা সাইড যদি আমি ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমার একটা বাহু কমে গেল। কিন্তু এর নিচে কোনোভাবেই বাহু কমানো পসিবল না। আমি যদি এদিক দিয়ে একটা এস টেনে এটাকে ডিলিট করি, তারপর কিন্তু দেখা যাবে এটা চারটা হয়ে যাচ্ছে। ওকে, সো একটা পলিগন, সর্বনিম্ন একটা পলিগন তৈরি করতে গেলে আমাদের অবশ্যই তিনটা বাহু প্রয়োজন। একটা পলিগন কিভাবে তৈরি হয় সেই বিষয়টা অবশ্যই আপনারা নোট করে নেবেন। আমি যে বিষয়গুলো এখন বলবো, একটা পলিগন তৈরি করতে গেলে সর্বনিম্ন আমাদের তিনটা বাহু প্রয়োজন। ওকে, তিনটা বাহু প্রয়োজন, এবং এই তিনটা বাহু অবশ্যই সোজা হতে হবে। 2 নাম্বার কথা হলো যে বাহুগুলো সোজা হতে হবে। 3 নাম্বার কথা হলো এই বাহুগুলো অবশ্যই ক্লোজ পাথ হতে হবে, অর্থাৎ এই যে দুই সাইডটা মানে মিলিত হতে হবে, একটা বাহু আরেকটার সাথে মিলিত হতে হবে, তারপরেই একটা ন্যূনতম পলিগন তৈরি হবে। এর নিচে কিন্তু আর পলিগন তৈরি করা পসিবল না। অর্থাৎ এই যে তিনটা বাহু মিলে যে আমরা পলিগনটা তৈরি করছি, এটাকে বলা হয় ট্রাইস। আচ্ছা, ট্রাইস। এখন আমি যদি কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডুপ্লিকেট করলাম, অর্থাৎ দুইটা করলাম, আমি একটু টপ ভিউয়ে আসে দেখাই। আচ্ছা, এটাকে আমি ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি, সেন্টার পিভট করে দিলাম, দিয়ে যদি আমি এটাকে এরকম করে দেই, তাহলে আমার কি দাঁড়ালো, দুইটা ট্রাইস মিলে আরেকটা ফেস তৈরি করা গেল, যেটাকে আমরা বলতেছি কোয়াড। অর্থাৎ চারটা বাহু দিয়ে যে পলিগনগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় কোয়াড, আর তিনটা বাহু, সর্বনিম্ন তিনটা বাহু থাকলে সেটাকে বলা হয় ট্রাইস। আমাদের যে মডেলগুলো আমরা তৈরি করব কোয়াড মডেলে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ফেস থাকবে কোয়াড হিসেবে, ট্রাইস থাকবে না, অর্থাৎ চারটা করে অবশ্যই যেন বাহু থাকে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কোয়াড কাকে বলে, ট্রাইস কাকে বলে। এই কোয়াড এবং ট্রাইস জানার কারণটা হচ্ছে, আমার ক্লায়েন্ট একটা চারকোনা বক্স আমাকে তৈরি করতে দিল, আমি চারকোনা একটা বক্স তৈরি করলাম। এখন উনি বলে দিবে আমি চাইলে এই চারকোনা বক্সের মধ্যে অনেকগুলো ডিভিশন রাখতে পারি। আমার ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে আমি যে মডেলটা আমাকে তৈরি করতে হবে, এটা কতগুলো পলি থাকবে, কতগুলো ট্রাইস থাকবে, তিনি আমাকে সেটা নির্ধারণ করে দিতে পারে। ওকে, তো একটা মডেলের মধ্যে কতগুলো পলি, কতগুলো থাকে সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদের তো ধরে ধরে গোনা পসিবল না। যেমন এটার মধ্যে কম ফেজ আছে, আমরা এটা গুনতে পারি, বাট যখন আমাদের মডেলের মধ্যে অনেকগুলো ফেজ থাকবে, এখানে একটা ফেজ, দুইটা ফেজ, এতগুলো তো গোনা পসিবল না। তো এখানে এটা সহজে আমাদের পাওয়ার জন্য এখানে ডিসপ্লে থেকে হেডস আপ ডিসপ্লে পলি কাউন্টের মধ্যে যদি আসি, আমি এটাকে আপাতত এগুলোকে 1 করে দিলাম, দিয়ে আমি দেখতে পাচ্ছি এই যে আমার চারকোনা বক্সটা, এটার মধ্যে ফেজ আছে 6টা টোটাল, অর্থাৎ 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা কোয়াড ফেজ দিয়ে আমার কিন্তু এই চারকোনাটা তৈরি হয়েছে বা মডেলিংটা কমপ্লিট হয়েছে। তো আমি যদি এটাকে অনেকগুলা কোয়াড ফেস নিয়ে তৈরি করি,
তাহলে কিন্তু হলো না, কারণ ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে সর্বনিম্ন যতগুলো ফেস না নিলেই নয়, নিয়ে যে মডেলটা তৈরি করব সেই মডেলটা আমাদেরকে সেভাবে তৈরি করতে হবে। অর্থাৎ সর্বনিম্ন ফেস দিয়ে আমাদেরকে যে কোনো মডেল তৈরি করতে হবে। এতগুলো ফেস যদি আমি নিয়ে এই একটা চারকোনা বক্স তৈরি করি, আমার সিনের মধ্যে তো আরও অনেকগুলো মডেল থাকবে, সেগুলোর মধ্যেও যদি অনেকগুলো ফেস থাকে তখন কিন্তু এই সফটওয়্যারটা অনেক ভারী হয়ে যাবে। যেমন ফটোশপে বা ইলাস্ট্রেটরের মধ্যে যখন আমরা অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করি তখন কিন্তু সফটওয়্যারটা ভারী হয়ে যায়, ঠিক তেমনই এই সফটওয়্যারটা কাজ করবে এই ফেস, এস এবং ভার্টেক্স নিয়ে। এখানে ফেস, এস, ভার্টেক্স যত বেশি হবে তত ভারী হয়ে যাবে আমাদের সফটওয়্যারটা বা আমাদের সিনটা, এবং রেন্ডার হতেও অনেক সময় লাগবে। কারণ যখন আমরা রেন্ডার করব, মানে আমাদের ফাইনাল আউটপুট বের করব, এই প্রত্যেকটা ফেসকে ধরে 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 আমাদের কিন্তু রেন্ডার আউটপুট হবে। সো যত কম ফেস দিয়ে বা এস দিয়ে, ভার্টেক্স দিয়ে আমরা মডেল তৈরি করব আমাদের জন্য বা আমাদের ক্লায়েন্টের জন্য তত বেটার এবং অল্প সময় সাপেক্ষ আমাদের কাজটি হয়ে যাবে। সো এই বিষয়টা আমরা বুঝলাম। ওকে, তো আমি এটা ডিলিট করে দিলাম। এখন কিছু বিষয় আপনারা নোট করে নেবেন, সেটা আমি বলতেছি। একটা মডেল নিলাম, একটা এস, দুইটা এস। ওকে, দুইটা এস এর মিলিত স্থানকে ভার্টেক্স বলে, সেই বিষয়টা লিখে নেন। দুইটা, এখানে তিনটা এস করা আছে, আমি যদি এটাকে ডিলিট করে দিই তাহলে কিন্তু আমার দুইটা এসই এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ সর্বনিম্নটাকে আমরা হিসেব করে কাজ করতেছি। দুইটা এস এর মিলিত স্থানকে ভার্টেক্স বলে, এবং দুইটা ভার্টেক্স, একটা ভার্টেক্স, দুইটা ভার্টেক্স, দুইটা ভার্টেক্সে মিলিত হলে একটা এস তৈরি হয়। ওকে, দুইটা ভার্টেক্স, দুইটা এস মিলিত হলে একটা ভার্টেক্স তৈরি হয়, এটা একটা পয়েন্ট। আর এটা হচ্ছে দুইটা এস, দুইটা ভার্টেক্স এর মিলিত যে স্থানটা সেটাকে একটা এস বলা হয়। ওকে, এই দুইটা বিষয় লিখে নেন। তিনটা এস মিলিত হলে একটা ফেস তৈরি হয়, যেটা আমরা এর আগে দেখলাম। তিনটা এস, 1 2 3, তিনটা এস একসাথে মিলিত হলে একটা ফেস তৈরি হয়, যেটাকে আমরা বলতেছি ট্রাইস। আবার দুইটা ট্রাইস একসাথে মিলিত হলে একটা কোয়াড তৈরি হয়। এই বিষয়গুলো আপনারা লিখে নেবেন। তারপর হচ্ছে আমরা যে মডেলগুলো তৈরি করব সেই মডেলগুলো তো আমাদের সেভ করতে হবে। এখানকার সেভ প্রক্রিয়াটা একটু ভিন্ন। তো আমি একটা ফোল্ডার তৈরি করলাম, জাস্ট এটা আমরা যে কোনোখানে ফোল্ডারটা তৈরি করতে পারবো। আমি মায়া লিখে ফোল্ডারটা আমি সেভ করলাম। এখন আমি এটা সেভ করব। প্রথমে আমাকে একটা সেট প্রজেক্ট তৈরি করতে হবে, যে আমার প্রজেক্টটা তৈরি হবে কোথায়। এগুলো প্রজেক্ট বেস কাজ করে। তো আমি সেট প্রজেক্টে ক্লিক করলে ডেস্কটপে আসলাম, আসার পর মায়া এটাকে সিলেক্ট করে সেভ করলাম, ক্রিয়েট ডিফল্ট ওয়ার্কশপ। আচ্ছা, এখন আমরা যদি এই ফোল্ডারটার মধ্যে আসি, এখানে একটা ওয়ার্ক স্পেস আমরা দেখব তৈরি হয়ে গেছে। এখন ফাইল থেকে এগেইন যদি প্রজেক্ট উইন্ডোতে যাই, প্রজেক্ট উইন্ডোতে গেলে আমি যে এই যে প্রজেক্টটা সেভ করব, জাস্ট ওইটা একটা আমার লোকেশন। এখন আমি একটা প্রজেক্ট বেস সেভ করব। প্রজেক্ট বেস বলতে এটার মধ্যে আমার কতগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, রেফারেন্স ইমেজ থাকতে পারে, সেই বিষয়গুলো আমি নির্ধারণ করে দিব। তো মায়া আমাদের যে বেসিক জিনিসগুলো প্রয়োজন, মায়া সেই হিসেবে কিছু ফোল্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট করে রাখছে। এটা কোথায় সেভ হচ্ছে দেখেন, আমরা যে ডেস্কটপে ফোল্ডারটা তৈরি করছি মায়া নামে, সেটার মধ্যে। আমি চাচ্ছি মায়ের ভিতরে আরেকটা আমি করব, নিউ প্রজেক্ট নামে না, এটা হচ্ছে আমি বেসিক নামে দিলাম। দেওয়ার পর হচ্ছে ডেস্কটপে সেভ হবে, অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, এখন আমি যদি মায়ের ভিতরে আসি, আসার পর আমি যদি এটাকে সেভ করি, সেভ করব হচ্ছে আমি বেসিক নামে সেভ করব, দিয়ে সেভ করলাম। করার পর মায়া
আচ্ছা সরি, আমার একটু ভুল হয়েছে, আমি ডেস্কটপে দেখে দিয়েছি, এই ফোল্ডারটার মধ্যে দেখাই নাই, যার জন্য এটা বাইরে ডেস্কটপে হয়ে গেছে। আবার আমি সেই সেভটা করতেছি। আমরা প্রথমে হচ্ছে প্রজেক্ট উইন্ডোতে যাব, যাওয়ার পর বেসিক ঠিক আছে, বেসিক ডেস্কটপের মধ্যে যে আমরা মায়া নামে ফোল্ডারটা করছি, ঠিক এটাকে সিলেক্ট করে আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করলে আমি এখন আসি, এই যে বেসিক নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ফোল্ডারটা আমরা ওপেন করলে অ্যাসেটস, অটোসেভ, কেস অনেক কিছু দেখতে পাবো। তো এইখানে আমার কাজ করার জন্য বিভিন্ন ধরনের অ্যাসেটস, এই সিনের মধ্যে বিভিন্ন রকম অ্যাসেটস আমি আলাদাভাবে রাখতে পারি। তারপর ইমেজ, যেমন সোর্স ইমেজ হচ্ছে আমার কাজ করার জন্য বিভিন্ন রকম আমার রেফারেন্স ইমেজ লাগবে, সেই রেফারেন্স ইমেজগুলো এখানে আমি যদি রেখে দিয়ে যদি আমি এখান থেকে সরাসরি রেফারেন্স ইমেজ ইম্পোর্ট করতে চাই, তাহলে ডিরেক্ট ওই ফোল্ডারটি নিয়ে যাবে। সো আমরা যখন এই কাজটাকে এক্সপোর্ট করে ক্লায়েন্টের কাছে ডেলিভার করব, তখন ক্লায়েন্ট এইভাবে খুব সুন্দরভাবে ফোল্ডার বাই ফোল্ডার তার প্রজেক্টগুলো পেয়ে যাবে বা ডিটেলসগুলো পেয়ে যাবে, তাকে খুঁজে বেড়াতে হবে না। সো এভাবে আমরা প্রজেক্ট সেট করতে পারবো এবং প্রজেক্ট উইন্ডোটা সেভ করতে পারবো। তো সেকেন্ড ক্লাসটা আমার এটার উপরেই ছিল। নেক্সট ক্লাসের জন্য আপনাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। সো ভালো থাকবেন। থ্যাংক ইউ।